ধেরে ইঁদুর একটা আছে, আর যে ধেরে ইঁদুরটা আছে তারা এদের বাঁচানোর চেষ্টা করছে। এরা ভোট লুটটা করে বলেই মমতা ব্যানার্জিরা কলকাতায়, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিমরা কলকাতায় মসনদে বসে থাকে। তৃণমূল হচ্ছে একটা এমন সুন্দর দল, আমি খুব ভালোবাসি তৃণমূলের এই স্ট্রাকচারটাকে। কে নেই? অতিবাম, নীতিবাম, বিধিবাম, ঠিক আছে, এই যে অতিবাম আপনি নকশাল বললেন, বিধিবাম, সদ্যবাম, ধর্ষক বাম, সব মিলে তৃণমূল। আজ নেই। হিউম্যান ট্রাফিকিং বেড়ে গেছে, মেয়ে পাচার বেড়ে গেছে, নারী পাচার, মেয়েরা অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা রাখতে চাইছে না, খাওয়াবে কি? চাকরি নেই। আজকে শুনলুম প্রায় 10 লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়নি, এই প্রথম ভর্তি হয়নি। সরকারের টাকা দেওয়ার অপেক্ষায় কি পুজো থাকে? পুজো পার্বণ অপেক্ষা করেছে কোনোদিনও? করেনি। এই দুর্গাপুজোটা হাজার হাজার বছরের ঐতিহ্য, তারপরে আজকের এই সার্বজনীন রূপটা পেয়েছে পুজোর, প্রায় তাও তার বয়স 200 বছর প্লাস। কত ধরনের সদগোপাল, অমুক গোপাল, অয়নশীল, কত কি নাম না উঠেছে আমাদের কাছে, কালীঘাটের কাকু, তাই তো? এই নামগুলো বারবার উঠে। তারা কি বলেছে? কেউ বলেছে 75-25 ভাগ দিতাম, কেউ বলেছে 10-90 ভাগ হতো। সরকার এদের স্থায়ী ডেভেলপমেন্ট করবে না, তোমাকে গাজর ঝুলিয়ে রাখবে ডেভেলপমেন্টের, আর 1500 টাকায় তোমাকে কিরণক দাসে করে রেখে ফি বছর ভোটে জিতবে। আর কি কি শ্রী যেন আছে, লক্ষ্মী ভান্ডার, ওটাও শ্রী নয়, আচ্ছা লক্ষ্মী ভান্ডার। এই সব ভান্ডার ফান্ডারগুলো, শ্রী ফ্রিগুলোতে আবার টাকা বাড়িয়ে দাও। সরকারের নীতি যে অনুদান দাও, ভোট বাড়াও, ক্লাবগুলোকে টাকা ঘুষ দাও পুজোর নাম করে। আচ্ছা, শেষ প্রশ্ন করছি, আর ধরলাম তুমি লক্ষ্মী দুর্গাপূজার জন্য দিচ্ছ, এটা তো সেকুলার কান্ট্রি। তৃণমূল তো আবার সেকুলার বলে খুব চিৎকার করে, সেকুলার ধ্বংস করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি সেকুলারিজমের সংবিধানকে তছনছ করে দিচ্ছে। তা সেকুলার রাষ্ট্রে তো কোনো ধর্মকে তুমি জনগণের ট্যাক্সের টাকা দিতে পারো না, সরকার দিতে পারে না। স্যার, আইপিএল এর নিলামের মতো ক্লাবগুলোকে পুজোর অনুদান হিসেবে 1,10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষকদের চাকরি গেছে তো কি হয়েছে, পুজো জমিয়ে করতে হবে, পাড়ার ছেলেদের উৎসাহ মমতার, কি বলবেন? হ্যাঁ, তো আরজি করার পরে তো মমতা ব্যানার্জি বলেছিল উৎসবে ফিরুন, মেলা, খেলা, চিল্লা হল্লা, ঠিক আছে, এই সবই মামাটি মানুষের ছেলে খেলা। এই যে রাজ্যে ক্ষমতায় আসার পরে মেলা, খেলা, তারপরে এই যে ক্লাবকে অনুদান, ভাতা, এই শ্রী, ওই শ্রী, অমুক শ্রী, হ্যাঁ, দেবশ্রী, এই শ্রী কেন্দ্রিক একটি সরকার, অর্থাৎ অনুদানকে একটা রাজ্য সরকার তার সরকারি পলিসির পার্ট করে যে এগোচ্ছে। বেসিক্যালি এই অনুদানটা কারা পায় এবং কি জন্য পায় এবং তাতে কতজন উপকৃত হয়, কি ডেভেলপমেন্ট হয়, এটা নিয়ে তো সোজা সাপ্তাহিক অর্থনীতিবিদদের মত আছে। অনুদান সমাজে দরকার, আমি অস্বীকার করছি না। কল্যাণকর রাষ্ট্র সবার জন্য পার্মানেন্ট সলিউশন দিতে পারে না। যার চাকরি পাওয়ার কথা কল্যাণকর রাষ্ট্র তাকে চাকরি দেবে, যার যোগ্যতায় ডাক্তার হওয়ার তাকে সেই সুযোগটা দেবে। কিন্তু যার কিছুই করার নেই, ধরুন বৃদ্ধ, উইডো, যারা কোনো সেক্টরেই অ্যাবজর্ব হচ্ছে না, তাদের জন্য অনুদান থাক। কিন্তু একটা সরকার টোটাল সেক্টরটাকে অনুদানের উপরে নির্ভর করে রেখে দিয়েছে। কন্যাশ্রী, আপনারা বলছেন মেয়েদের প্রচুর উন্নতি হচ্ছে, আমরা একটা স্পেসিফিক জানি কন্যাশ্রী এই অনুদানটায় মেয়েদের হতশ্রী দশা ফিরছে না। তা না হলে একাধারে কন্যাশ্রী হচ্ছে, অর্থাৎ মেয়েদেরকে ইন্সপায়ার করা হচ্ছে, এম্পাওয়ার করা হচ্ছে তৃণমূলের ভাষায়। আর উল্টো দিকে এই কন্যাশ্রীর পাশাপাশি চলছে সবচাইতে বেশি পরিমাণে নারীদের বালিকা বিবাহ, ছোট্ট ছোট্ট মেয়েদের বালিকা বিবাহর সংখ্যা পশ্চিমবঙ্গ 1 নম্বরে। ফি বছর মাধ্যমিক সেন্টারে মাধ্যমিকের নাবালিকা 15 বছরের মেয়েটির সন্তান সম্ভব হবে সরকার জানে বলেই একটা করে এক্সট্রা রুম রাখা হয় তার পরিচর্যার জন্য। তাহলে বোঝো একটা সরকার কোন জায়গায় চলছে। আজকে এই যে অনুদান বলছো, আমি অনুদানের তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে এখানে কতগুলো পরিসংখ্যান। 2018 সালে 28,000 ক্লাবকে 28 কোটি টাকা দিয়েছে, ভালো কথা। 2019 সাল 40,000 ক্লাবের সংখ্যা, পরিসংখ্যাটা বোঝো, 40,000, 28,000 থেকে 40,000 ক্লাব সংখ্যা। সেই ক্লাবের
টাকা কত পড়েছে 2019-এ? 100 কোটি। ছিল 28 কোটি, কত গুণ বাড়লো? অলমোস্ট 4 টাইমস। আচ্ছা, 2020 লকডাউনের ওই পার্টটা খুব সাংঘাতিক অবস্থা, মানুষের টাকা নেই, সেই সময় ক্লাবের সংখ্যাটা 40,000-ই ছিল। আমরা কি দেখেছিলাম? রাত্রিবেলা লকডাউনের সময় থানায় ডেকে ডেকে ক্লাব কর্তাদের টাকা দেওয়া হচ্ছে, এবং এটার অনুষ্ঠান করেছিল বলে বেশ কিছু ইউটিউব চ্যানেল তোমাদের মতন, তাদের বিরুদ্ধে পুলিশের বর্বরতা শুরু হয়ে গেছিল, আক্রমণ শুরু হয়ে গেছিল। আমি নাম বলবো না তোমার মিডিয়ায়, সেটা তোমার মিডিয়ার পলিসির বাইরে হবে। 21 লকডাউন, লোকের টাকা নেই, লকডাউন সদ্য উঠেছে, হালকা হালকা ভাবে উঠছে। 21-এ 40,000 ক্লাব, 200 কোটি টাকা ছিল, 100 কোটি, দ্বিগুণ 200 কোটি হলো। 22 40,000, 240 কোটি। 23 43,000 ক্লাব কিন্তু বাড়ছে। আচ্ছা, ক্লাব তো বাড়লো মশাই, কোথায় ছিল 28,000 হয়ে গেল 43,000 ক্লাব। চাকরি কি বেড়েছে? এই যে ক্লাবগুলো, এরা কি করে, কি জনসেবা করে? না খেলাধুলায় পশ্চিমবঙ্গকে এরা এগিয়ে নিয়ে যায়, না এলাকার ডেভেলপমেন্ট, না এলাকার সাংস্কৃতিক চর্চা তৈরি করার জায়গা, কিচ্ছু না। আদপে পরীক্ষিত ক্লাবকে অনুদান দিয়েছে। আমরা মিডিয়ায় দেখেছি, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায়, ওই পয়সা দিয়ে ক্লাব কর্তৃপক্ষ দরজা আটকে ওখানে জুয়া সাতটা ইয়ে করছে। আমি সবার কথা বলছি না। অর্থাৎ এই যে 43,000 ক্লাব, এখন তুমি সার্চ করবে, তার একটা বড় অংশ ভুয়ো, শুধু অনুদান পাওয়ার জন্য রাতারাতি খোলে। এলাকায় এরা তৃণমূলের ভোট ব্যাংক। এই ক্লাব বা তথাকথিত ক্লাব, যারা সাংস্কৃতিক চর্চা, এলাকার ডেভেলপমেন্ট, এগুলো কোনো কিছুতে এরা নেই। কিসে আছে এরা? এরা আছে এলাকার তোলাবাজিতে, গুন্ডামিতে, এলাকার ভোট লুটে। এরা ভোট লুটটা করে বলেই মমতা ব্যানার্জিরা কলকাতায়, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিমরা কলকাতায় মসনদে বসে থাকে, ক্লিয়ার কাট। আর চাকরি, এই 26,000-এর চাকরি চলে গেছে। এই সরকার ক্ষমতায় আসার পরে একটাও এসএসসি হয়নি। আজকে শুনলুম প্রায় 10 লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়নি, এই প্রথম ভর্তি হয়নি, অন্য কোথাও চলে গেছে। বিভিন্ন পেপারে খবর, উচ্চ মাধ্যমিকের পাশ করার পরে কলেজে ভর্তি হচ্ছে না, পরিযায়ী শ্রমিক হিসাবে বাচ্চা ছেলে মেয়েরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে। কিছুদিন আগে উত্তরবঙ্গে ধারাবাহিক দুদিনে একটা স্টেশন থেকে, এনজিপি স্টেশন থেকে হাজার হাজার মেয়েদের ধরেছে, যারা যুবতীরা পাচার হয়ে যাচ্ছিল দিনের আলোয়। কাজ নেই, হিউম্যান ট্রাফিকিং বেড়ে গেছে, মেয়ে পাচার বেড়ে গেছে, নারী পাচার। মেয়েরা অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা রাখতে চাইছে না, খাওয়াবে কি? চাকরি নেই, ভালো একটা ছেলে পাচ্ছে, একদম নাবালিকা বয়সে বিয়ে করছে, আর ঘরে যদি রাখেও আরজি করের মতো ঘটনা না হয়ে যায়। এই যে সার্বিক ব্যবস্থাটা ভেঙে ফেলা, এর কুশীলব তো মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। আমি আপনাকে বলছি, দেখুন, অনুদান 10,000 ছিল, 25,000 করলো, 50 করলো, 60 করলো, 70 করলো, 85 করলো। কালকে স্টেজে যদি আপনি দেখে থাকেন, কি ভঙ্গিমা, কত দেব? কথা ছিল 1 লাখ দেবে, 85 থেকে 1 লাখ করবে, দেখো 1,10,000 দিয়ে দিলাম। মানে যেমন আমার টাকা, আমার বাবার টাকা, এই যে আমার বাবার টাকা, ডেভেলপমেন্টের, জনগণের ট্যাক্সের টাকা, খুলামখুচির মতন হাইকোর্ট বলেছিল এই টাকা ক্লাবগুলোকে জনহিতে ব্যবহার করতে হবে এবং সেটা অডিট করাতে হবে। রাজ্য অডিট করিয়েছে, তার খবর আপনি দেখাতে পারবেন না, আমরা আরটিআই করলেও খবর দেবে না, অডিট করায়নি। কারণ এই টাকাগুলো তো ঘুষ, ক্লাবগুলোকে ঘুষ দেওয়া হচ্ছে, কারণ তোমরা ভোটের সময় আমাদের হয়ে কাজ করবে। প্রত্যেকটা ক্লাব হচ্ছে একটা করে ছোট ছোট করে কালীঘাট, প্রত্যেকটা ক্লাব একটা করে কালীঘাট। ওরা ভোট লুট করে, ওরা ভোটটাকে কন্ট্রোল করে এলাকায়। ফলে হাত কাটা, নাক কাটা, জিভ কাটা, জেসিবি, অমুক বি, সব ওই ক্লাবগুলোকে কেন্দ্র করে সমাজটাকে কন্ট্রোল করে ফেলেছে। পশ্চিমবঙ্গের অবস্থা তাই। পশ্চিমবঙ্গ ইটসেলফ একটা ক্লাবে পরিণত হয়েছে। অনুদান দিচ্ছে, ক্লাবে গিয়ে ফুর্তি করবে, আনন্দ করবে, ঢাকা চাকা। ছোটবেলায় দেখতাম তো ক্লাবগুলো রবীন্দ্র নজরুল চর্চা করতো, ক্লাবগুলো খেলাধুলা ইন্সপায়ার করতো। তখন কোনসা টাকা দিয়ে তৃণমূল নেতারা বলছে নাকি দুর্গাপূজায় টাকা দিলে টাকার রিটার্ন আসে, অর্থাৎ ব্যবসাপত্র নাকি প্রচুর হয়। আচ্ছা, আপনাকে আমি বলি, দুর্গাপূজা কি তৃণমূল কংগ্রেস প্রথম তৈরি করলো? নিশ্চয়ই তৈরি করেনি। দুর্গাপূজা কি তৃণমূল আসার আগে হতো না? দুর্গাপূজা কি তৃণমূল আসার আগে ব্যবসা হতো না? উৎসব মানুষের স্বতঃস্ফূর্ত সঙ্গম,
সব ধর্মের মতের লোক কেনাকাটা করবে। ঘর থেকে বেরোলেই সরকারের টাকা দেওয়ার অপেক্ষায় কি পুজো থাকে? পুজো পার্বণ অপেক্ষা করেছে কোনোদিনও? করেনি। এই দুর্গা পুজোটা হাজার হাজার বছরের ঐতিহ্য, তারপরে আজকের এই সার্বজনীন রূপটা পেয়েছে পুজোর, তাই তাও তার বয়স 200 বছর প্লাস। আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব অকাল বোধন, এই দুর্গা উৎসব বা দুর্গা পুজো, এটা মমতা ব্যানার্জির টাকা না দিলে পরে দাঁড়িয়ে থাকবে না। এই যে ব্যাখ্যাটা দিচ্ছে, অপব্যাখ্যা, যে টাকা দিচ্ছি তার রিটার্ন আসে, টাকা ইনভেস্ট করছে সরকার তাই নাকি বাজারে টাকা উঠছে, এই যে অপব্যাখ্যাটা আদপে এই ঘুষটাকে জাস্টিফাই করা হচ্ছে। ক্লাব কেন্দ্রিক কালচারটাকে, মানুষের জীবন জীবিকাকে কন্ট্রোল করতে। আচ্ছা আপনি বলুন, আপনার বাড়িতে, কলকাতা মহানগরী কালচারাল সিটি বলে ভারতবর্ষের, এখানে একটা বাড়ি বানানোর সময় আপনি একটা তারকাঠি লাগিয়ে দেখান তো, টকটক করে একটা তারকাঠি বাজান, হয় কাউন্সিলরের লোক চলে আসবে, নাহলে নিকটবর্তী ক্লাব চলে আসবে। এলাকায় বাড়ি বানাবেন, ক্লাবকে যথেষ্ট টাকা পয়সা না দিলে শান্তিতে বাড়িটা বানাতে পারবেন না। এই যে ক্লাব, যার একটা সোশ্যাল ইউটিলিটি ছিল একটা সময়, এই ক্লাবগুলো ছিল সোশ্যালাইজেশনের একটা পার্ট, সামাজিকীকরণের পার্ট। সারা বছরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করতো, আপনার আমার প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে। আজকে সেই ক্লাবগুলোয় কি হয় আমরা প্রত্যেকে জানি, মোরাললেস, কিছু 2-4টা ব্যতিক্রম বাদ দিলে ম্যাক্সিমাম ক্লাবে হয় তোলাবাজি, গুন্ডামি, খেলাধুলার নাম করে জুয়া খেলা, মদ্যমাতালদের আখড়া। কারণ সরকার এগুলো করতে দেয় এই সহজ শর্তেই, আগামীতে যেন এরা তৃণমূলের ভোট ব্যাংক হয়। বাস। স্যার, মুখ্যমন্ত্রী একের পর এক বেআইনি কাজ দেখেও চোখ বন্ধ করে রেখেছে একদল বুদ্ধিজীবীরা। আরএসএস এর প্রতি ছুতমার্ক নাকি আড়ালে রয়েছে ছদ্মবেশী নক্সালিজম? দেখুন, তৃণমূল হচ্ছে একটা এমন সুন্দর দল, আমি খুব ভালোবাসি তৃণমূলের এই স্ট্রাকচারটাকে। কে নেই? অতিবাম, নীতিবাম, বিধিবাম, ঠিক আছে? এই যে অতিবাম আপনি নকশাল বললেন, বিধিবাম, সদ্যবাম, ধর্ষক বাম, সব মিলে তৃণমূল গঠিত। তৃণমূলে কেউ অচ্যুত নয়, ঋতব্রতও অচ্যুত নয়। আপনার একদা ক্যানিংয়ের বিধায়ক কাম মন্ত্রী ছিল বামেদের সময়, বোম নিয়ে পেটো নিয়ে ঘুরে বেড়াতো, পরে তৃণমূলের রাজ্জাক মোল্লাও অচ্যুত নয়, কেউ অচ্যুত নয়। মোট কথা, শাহজাহানও অচ্যুত নয়, অনুব্রতও অচ্যুত নয়। একই অঙ্গে তৃণমূলের অনেকগুলো রূপ। আজকে তৃণমূল এই একটা অঙ্গে এত কিছু নিয়ে চলছে একটা ব্যালেন্সিং স্টেজে। দেখুন, এখানে আপনি বললেন বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কারা? যাহারা সকল অন্যায় দেখিয়াও শুধু তৃণমূল সরকারের যৎসামান্য বদান্যতার জন্য নিজের বিবেক বিসর্জন দিয়া, ঘাপটি মারিয়া বিভিন্ন সরকারি মানে পদে আসীন হইয়া থাকেন, তাহারাই বুদ্ধিজীবী। তাই তো একটা সময় তো বুদ্ধিজীবীদের সংজ্ঞাটা ছিল, আমি বলছি বামেদের শেষের দিকে আমরা কত মোম মিছিল দেখেছি বুদ্ধিজীবীদের। একদম ঠিক করেছে সরকার, তখন একদম দুর্বিনীত কায়দায় মানুষের জীবন জীবিকাকে দুর্মুষ করছিল বামেরা, তখন তো বুদ্ধিজীবী রাস্তায় নেমেছিল নাকি? সিঙ্গুর, নন্দীগ্রাম, তাপসী মালিক হত্যা, নেতাই, কত বুদ্ধিজীবী কত মোমবাতি পুড়িয়েছিল। আচ্ছা, সেই বুদ্ধিজীবীগুলো কোথায় গেল বলুন তো? মমতা ব্যানার্জি সাকসেসফুলি এই বুদ্ধিজীবীদের, তথাকথিত বুদ্ধিজীবীদের মেরুদণ্ডটাকে কিনতে পেরেছে। যাই রেড দিক কিনতে পেরেছে, বিবেকটাকে কিনে ফেলতে পেরেছে। তাই সুবোধ সরকাররা, জয় গোস্বামীরা, শ্রীজাতরা চুপচাপ সব দেখেন, প্রয়োজনে সরকারের সমালোচনার বাইরে সরকারের প্রশংসা করেন, সরকারের হয়ে ব্যাটেন তুলেন। আর 26,000 চাকরি চলে গেল। ভারতবর্ষে কত বড় অঘটন একটা বলুন তো? কতজন সুসাইড করলো ওদের মধ্যে? একটা বুদ্ধিজীবীকে রাস্তায় দেখেছেন? এই যে বুদ্ধিজীবী, বুদ্ধিমান, করে কমে আপনারা খান, এই ছড়াই তো, এটা ছড়াই লেখা যায়, বুদ্ধিজীবী, বুদ্ধিমান, করে কমে করে খান। এই জয় গোস্বামীর থেকে শুরু করে এই যে যাদের নাম আমি বললাম, সুবোধ সরকার, তারপর এই যে অরিন্দম শীল, এই উষা উত্থ, কার নাম নেই এই সিরিজে?
কেউ কিচ্ছু বলবে না। অপর্ণা সেনরা এখন চুপ, কালো চশমা পরে নিয়েছে, বধির। ফলে এই বুদ্ধিজীবীরা, এদের থেকে তোমরা কিছু আশা করো না। এরা বরং আশা করো এই চুপচাপ থাকার বিনিময়ে এরা কি কি পাচ্ছে সেগুলো দেখার। স্যার, আমার অন্তিম প্রশ্ন, 26,000 শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছে তাদেরও তো পুজো হয়েছে, তাদের জন্য মুখ্যমন্ত্রী কি করেছেন? ওদের জন্য একরাশ হতাশা। ওদের কথা তো মুখ্যমন্ত্রী কোনদিন দায় নেয়নি। মুখ্যমন্ত্রী যতবার এই চাকরির চুরির ব্যাপারে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট যতবার রায় দিয়েছে ততবার উনি একটা কথাই বলেছেন, কি সেটা, আমি কারো চাকরি যাওয়ার বিপক্ষে। কারো মানে অযোগ্যদের চাকরি চলে যাওয়ার পরে তিনি কি বলেছিলেন, প্রথমে যোগ্যদেরটা ভাববো, তারপরে অযোগ্যদের কথা ভাববো। তারপরে কি হলো, মাননীয় সুপ্রিম কোর্ট এদের 12% রেট অফ ইন্টারেস্টে টেন্টেডদের টাকা রিটার্ন করা এবং বলেছিল আগামী পরীক্ষা যাতে বসতে না পারে দেখা, মেনেছে সরকার। ফার্দার এসএসসিতে বসার সুযোগ করেছে এদের। তারপরে আবার যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে গুতানি খেয়েছে, আবার মামলা করেছে ট্যাক্সের টাকায়। 12% রেট অফ ইন্টারেস্টের টাকা রিটার্ন করার এক ফরমান দিয়েছে, তারপরে দ্বিতীয়বার সুপ্রিম কোর্ট। শুনেছে কি সরকার? সরকার জানে ভালো করে এই অযোগ্যরা যারা আলু পটল ঝিঙ্গের মতন চাকরিটা চুরি করেছে তৃণমূল নেতাদের টাকা দিয়ে, এই চাকরিগুলো চলে গেলে, এদের পাশে না থাকলে, এরা গ্রামে গঞ্জে যে তৃণমূল নেতাদের টাকা দিয়েছে তাদের ধরে ধরে গাছে পেটাবে, একটাও গাছের গুড়ি ফাঁকা থাকবে না, তৃণমূল দলটা ওভার দ্য নাইট উঠে যাবে। তাই মমতা ব্যানার্জিকে ব্যাটেন হাতে নিতে হচ্ছে, কারণ ভাগের অঙ্কটা তো উপরেও এসছে রে বাবা। হ্যাঁ, তো আমাদের ওই কুন্তল ঘোষ তো পরিষ্কার বলেছে, আমি তো 10% নিতাম বাবা, উপরে তো 90% পাঠাতাম, আমি তো সচ্চোর। তাই তো কত ধরনের সৎগোপাল, অমুক গোপাল, অয়নশীল, কত কি নাম না উঠেছে আমাদের কাছে, কালীঘাটের কাকু, তাই তো এই নামগুলো বারবার উঠে। তারা কি বলেছে? কেউ বলেছে 75-25 ভাগ দিতাম, কেউ বলেছে 10-90 ভাগ হতো, অর্থাৎ ধেরে ইঁদুর একটা আছে, আর যে ধেরে ইঁদুরটা আছে তারা এদের বাঁচানোর চেষ্টা করছে। ফলে এই যে 26,000-এর মধ্যে যারা যোগ্য, তাদের কথা ভেবে কি হবে? তারা তো টাকা দেয়নি রে বাবা। তারা টাকা দিলে সরকার ভাবতো, তারা সাদা খাতা জমা দিয়ে টাকা দিলে সরকার ভাবতো। ফলত এ রাজ্যে এদের কোনো অস্তিত্ব নেই, এদের কথা সরকার ভাববে না, এদের লাইভলিহুডের প্রশ্নে সরকার চুপচাপ থাকবে, এবং এই ক্লাব, মেলা, খেলা, এই সব অনুদান প্রকল্পগুলোতে উজাড় করে সরকার টাকা দেবে, কারণ এরা সরকারকে ফি বছর বুথ লুট করে ভোটে জেতায়। আর স্থায়ী চাকরি পেয়ে একটা লোকের স্থায়ী ডেভেলপমেন্ট হলে সরকারকে ভোট দেবে, এই অ্যাসুরেন্স তো সরকারের নেই রে বাবা। তাই সরকার এদের স্থায়ী ডেভেলপমেন্ট করবে না, তোমাকে গাজর ঝুলিয়ে রাখবে ডেভেলপমেন্টের, আর 1,500 টাকায় তোমাকে কিরণক দাসে করে রেখে ফি বছর ভোটে জিতবে। এইটাই হচ্ছে সরকারের। দেখবে তোমরা দুদিনের মধ্যে দেখো না, এই ভোটের আগে আগে সরকার ডিক্লেয়ার করলো বলে এই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, হেনশ্রী, দেবশ্রী, ঠিক আছে, আর কি কি শ্রী যেন আছে, লক্ষ্মী ভান্ডার, ওটাও শ্রী নয়, আচ্ছা লক্ষ্মী ভান্ডার, এই সব ভান্ডার ফান্ডারগুলো, শ্রী ফ্রিগুলোতে আবার টাকা বাড়িয়ে দাও। ঠিক আছে, এমন বাড়িয়ে দাও, কেনজিয়ান সাহেব, আমি শেষ করব, কেনজিয়ান মডেল অফ ইকোনমি একটা ছিল, মমতা ব্যানার্জি তার পিএইচডি নিয়ে অনেকগুলো যোগ খবর শুনতে পাই, তার দলের একাধিক নেতা মন্ত্রীদের ডিগ্রি ফিগ্রি জাল শুনতে পাই, এমনকি তার ভাইপোরও নাকি ডিগ্রি ফিগ্রি নিয়ে অনেক জটিলতাগুলো আমরা শুনতে পাই। আমি সেই গল্প যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় মমতা ব্যানার্জি কেনজিয়ান মডেল অফ ইকোনমিটা ভালো করে পড়েছেন, যেখানে তিনি অনুদানটাকে এমনভাবে সামাজিক স্ট্যান্ডার্ডিটি এনে ফেলেছেন যে তোমাকে অনুদান দেওয়া হবে। অর্থাৎ কেনজি কি বলেছিল, একটা মানুষকে এতটুক টাকা দাও যাতে ও মরবেও না বাঁচবেও না, তোমার বদান্যতা স্বীকার করে ফি বছর থাকবে। তাই দেখবে তৃণমূলের নেতারা বারবার যে এলাকায় ভোটে হেরে যায় সেখানে গিয়ে বলতে হয় তাকে বাইক ধরে, উদয়নকে বলতে হয়, অনুব্রতকে বলতে হয়, অমুককে বলতে হয়, এখানে ভোট দাওনি তো, কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে কি নাম বললে তুমি, লক্ষ্মী ভান্ডার, সব বন্ধ হয়ে যাবে। এমনও আছে যেই কোনো একটা এলাকার পঞ্চায়েতে তৃণমূল হেরেছে, পরের দিন ভ্যান করে ওখানকার আগের পঞ্চায়েতের সদস্য যা ইট পেতেছিল রাস্তায় সব ইট তুলে নিয়ে চলে এসছে, যেন তার বাপের সম্পত্তি ওটা। এইটাই হচ্ছে সরকারের নীতি, যে অনুদান দাও, ভোট বাড়াও,
ক্লাবগুলোকে টাকা ঘুষ দাও পুজোর নাম করে। আচ্ছা, শেষ প্রশ্ন করছি, আর ধরলাম তুমি দুর্গা পূজার জন্য দিচ্ছ, এটা তো সেকুলার কান্ট্রি, তৃণমূল তো আবার সেকুলার সেকুলার বলে খুব চিৎকার করে, সেকুলার সেকুলার ধ্বংস করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি সেকুলারিজমের সংবিধানকে তছনছ করে দিচ্ছে। তা সেকুলার রাষ্ট্রে তো কোনো ধর্মকে তুমি জনগণের ট্যাক্সের টাকা দিতে পারো না, সরকার দিতে পারে না, দিতে পারে কি? সব ধর্ম তো সমান এখানে, সরকার তো নাক গলাতে পারে না। তাহলে তুমি দিচ্ছ কোন আইনে? তুমি দিচ্ছ সমস্ত আইনগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, কথার প্যাচে ঘুরিয়ে ঘুরিয়ে হাইকোর্টকে ভ্রান্ত করে মিথ্যা কথা বলে দিচ্ছ। বকলমে তোমার উদ্দেশ্যটা হচ্ছে ওই ক্লাবগুলোকে দিয়ে ভোটটাকে লুট করানো, এলাকা কন্ট্রোল করানো, এলাকায় গুন্ডাগুলোকে ক্লাব কেন্দ্রিক জায়গায় শেল্টার দেওয়া। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে 43,000 যা রেজিস্টার্ড ক্লাব, এই 43,000 ক্লাব 43,000ই কালীঘাট একটা করে, ওখানে তৃণমূল পার্টির অফিস খুলে রেখেছে। তাই পশ্চিমবঙ্গে খেলাধুলার মানচিত্রে আর কোথাও স্থান নেই, কারণ খেলাধুলার জন্য টাকা নেই। ক্লাবগুলো খেলাধুলা করা তো সাও বন্ধ করে দিয়েছে, ওরা কেন করাবে? না করলেই তো টাকা পাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ কিন্তু আজকে অনুদানটাই হয়ে গেছে সরকারের পলিসির পার্ট। অনুদান নাও, অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করো।